হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে আজকে আমাদের বিলম্বিত লেকচার। তো আজকের লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গতি বিষয়ের দ্বিতীয় লেকচার আলোচনা করব। প্রথম পর্বে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম? প্রথম পর্বে আমরা গতির সাধারণ আলোচনা, প্রসঙ্গ কাঠামো, গতির প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় লেকচারে আমরা রাশি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত আলোচনা আমরা করছি। তো শুরু করতেছি মেন লেকচারে। তো আমরা এখন রাশি নিয়ে আলোচনা করব। রাশি বা কোয়ান্টিটি। রাশিটা কি? রাশিটা হচ্ছে যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়, বা ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়। তাহলে রাশির ডেফিনিশনটা আমরা একটু লিখছি। রাশি বা কোয়ান্টিটি, এটা তোমরা ক্লাস নবম দশম শ্রেণীতে, বিশেষত নবম শ্রেণীতে প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়ের কয়েক পেজ পরেই কিন্তু এটা দেওয়া আছে। তো এইখানে তোমরা দেখতে পেয়েছিলে যে রাশিটা কি? রাশিটা হচ্ছে যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়। তো আমি একটু ডেফিনিশনটা একটু লিখে দিচ্ছি। ভৌত জগতে যা কিছু পরিমাপ যোগ্য তাকে রাশি বলে। আচ্ছা, তো রাশিটা মূলত রাশিটাকে কয় ভাগে ভাগ করা যায়? রাশিটা হচ্ছে মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে যে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি। তো আমাদের গঠন বিবেচনা রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। তো আমাদের এই বিষয়ে এখানে আলোচনা না, আমরা জাস্ট দিকের বিবেচনায় রাশিটাকে ক্লাসিফিকেশন করব, যে দিক বিবেচনায় রাশিকে কত ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা দিক বিবেচনায় রাশিকে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তো আমরা গঠন বিবেচনায় রাশিকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। আর দিক বিবেচনায়ও আমরা রাশিটাকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তো স্কেলার রাশির সংজ্ঞাটা কি? এখানে আমি সংজ্ঞা বারংবার লিখছি না, এখানে যেহেতু আমাদের বোর্ডটাও একটু ছোট এবং সংজ্ঞাগুলো অনেকটা বড় হয়ে যাবে, আমি মুখে বলে দিচ্ছি ক্লিয়ারিফাই করে। তোমরা খাতায় অবশ্যই এই সংজ্ঞাগুলো, ডেফিনিশনগুলো কিন্তু লিখে নেবে। তাহলে স্কেলার রাশির উদাহরণটা কি, সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে আমাদের কি বলে? স্কেলার রাশি বলে। ঠিক আছে? যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলা হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, যে ধরো যে আমার বয়স 22 বছর, তাহলে আমার বয়স 22 বছর পূর্ব দিকে, এটা কিন্তু হবে না, অর্থাৎ আমাদের দিকটা কিন্তু মেনশন করা লাগছে না, শুধুমাত্র 22 বছর, 22 এই সংখ্যাটা বা এই কোয়ান্টিটির মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারছি। তো এরকম আমাদের ধরো স্বাভাবিক তাপমাত্রা কত? 98 ডিগ্রি ফারেনহাইট। তো 98 ডিগ্রি ফারেনহাইট উত্তর দিকে, এই কথাটা কিন্তু আমরা বলি না। ঠিক আছে? তাহলে আমাদের শুধুমাত্র এখানে মান দিয়েই কিন্তু আমরা সম্পূর্ণরূপে সূচিত করতে পারছি। দ্যাটস ওয়াই এটাকে স্কেলার রাশি বা এটাকে বলা হয় অদিক রাশি। ঠিক আছে? এটাকে অদিক রাশি কেন বলা হচ্ছে? কারণ এখানে দিকের কোনো প্রয়োজন হচ্ছে না, এই জন্য এটাকে অদিক রাশি বলা হয়। এরপর আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। যে ভেক্টর রাশির ডেফিনেশনটা হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। ঠিক আছে? তাকে আমরা কি বলতে পারি? ভেক্টর রাশি বলতে পারি। অর্থাৎ এখানে ভেক্টর রাশিতে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মান এবং দিক, দুটোই কিন্তু লাগবে। ঠিক আছে? এই আর কি। যেমন তোমার স্কুলটি 5 কিলোমিটার, আমি যদি বলি তোমার স্কুলটি বাসা থেকে 5 কিলোমিটার, 5 কিলোমিটার কোন দিকে বাসা থেকে? এটা হতে পারে উত্তর দিকে, পূর্ব দিকে। আমার বলা উচিত যে আমার বাসা থেকে স্কুলটি 5 কিলোমিটার উত্তর দিকে, বা লাইক ধরো পূর্ব দিকে, যেটাই বলো। তাহলে এখানে কিন্তু দিক ছাড়া কিন্তু আমাদের শুধুমাত্র মানটা কিন্তু অসম্পূর্ণ বোঝাচ্ছে। এজন্য এই ভেক্টর রাশিটা হচ্ছে যে মান এবং দিক উভয়ই লাগবে। তো এরপর আমরা রাশির পরবর্তী যে সংজ্ঞায় আসবে সেটা হচ্ছে যে আমাদের গতি চ্যাপ্টারের বেসিক আলোচনা, সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ এ দুটো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং ফিজিক্সের বেসিকটাকে এ দুটো দিয়ে ক্লিয়ারিফাই করবে। তো দূরত্ব এবং সরণ এই জিনিসটা কি?
তো আমি একটু লিখছি প্রথমে। দূরত্ব, দূরত্ব হচ্ছে যে ডিস্টেন্স, তো দূরত্ব জিনিসটা কি? দূরত্ব জিনিসটা হচ্ছে যে যে কোনো দিকে কোনো বস্তুর, কোনো ব্যক্তি বা বস্তুর যে কোনো দিকে মোট অতিক্রান্ত যে পথ সেটা হচ্ছে তার দূরত্ব, অর্থাৎ যে কোনো দিকে বস্তুর যে অতিক্রান্ত পথটা অতিক্রম করবে সেটা হচ্ছে দূরত্ব। তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এখানে তোমার বাসা, হোম, তো এই এবং তোমার স্কুলটি হচ্ছে এই জায়গাতে। তাহলে তোমার বাসা থেকে তুমি তোমার স্কুলে যাবে, বাসা থেকে তোমার স্কুলে যাওয়ার জন্য তুমি ধরো যে তুমি এখানে 4 মিটার পথ অতিক্রম করেছ। এরপর তুমি এখান থেকে এ পর্যন্ত 3 মিটার অতিক্রম করেছ, 3 মিটার। তো আমি ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ বাসা থেকে এই পর্যন্ত তোমার দিক হচ্ছে উত্তর দিকে এবং পূর্ব দিকে, এটা ধরলাম, এবং এই 3 মিটার হচ্ছে উত্তর দিকে। তাহলে আমি যদি বলি যে তোমার বাসা থেকে 4 মিটার তুমি কোথায় গেলে? পূর্ব দিকে গেলে, এবং 4 মিটার থেকে 3 মিটার দূরে উত্তর দিকে তোমার স্কুলটি কিন্তু অবস্থিত। তাহলে এই জায়গাতে যদি প্রশ্ন করা হয় যে তোমার দূরত্ব বা তোমার ডিস্টেন্সটা কত হবে, তাহলে আমি বলেছিলাম সংজ্ঞায় যে মোট ব্যক্তি বা বস্তুর মোট যে অতিক্রান্ত পথ সেটাই কিন্তু তার দূরত্ব নির্দেশ করবে। তাহলে এইখানে টোটাল হচ্ছে 4 মিটার আর এইখানে টোটাল হচ্ছে 3 মিটার। তাহলে আমাদের সর্বমোট যে দূরত্ব সেটা কত মিটার? দূরত্বটা হবে 4 + 3 মিটার, তাহলে এটা হবে আমাদের 7 মিটার। এটা হচ্ছে এখানকার কিন্তু দূরত্ব। দূরত্ব নির্দেশের জন্য আমাদের কিন্তু দিকের কোনো প্রয়োজন পড়ছে না, এটা আমরা যে কোনো দিকে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো দিকে বস্তু বা ব্যক্তির মোট যে অতিক্রান্ত পথ সেটাই কিন্তু দূরত্ব। দ্যাটস ওয়াই দূরত্বটা কিন্তু আমাদের কী রাশি? দূরত্বটা আমাদের কিন্তু স্কেলার রাশি। অবশ্যই এটা নোট করে রাখবে, দূরত্ব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, ঠিক আছে? এরপর যে বিষয়টা আমাদের আলোচনা করতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের সরণ। দূরত্বের পরের যে টার্মটা সেটা হচ্ছে সরণ। সরণ এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আগেরটা ছিল ডিস্টেন্স আর এখন হবে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, সরণ জিনিসটা কি? সংজ্ঞাটা আমি যদি বলি যে সরণের সংজ্ঞাটা হবে যে নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথকে সরণ বলা হয়। অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট দিকে আমাদের কথাটা মেনশন করতে হচ্ছে। ধরো আমাদের এই যে একটা এক্সাম্পলটা ছিল যে তোমার বাসা থেকে 4 মিটার তুমি পূর্ব দিকে গিয়েছো এবং 4 মিটার থেকে তুমি উত্তর দিকে তুমি 3 মিটার পথ অতিক্রম করেছো। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ঠিক এই জায়গাটাতে তোমার সরণ কত বা ডিসপ্লেসমেন্ট কত, তাহলে তোমার উত্তরটা এভাবে বলা উচিত যে বেসিক্যালি সরণ হতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে নির্দিষ্ট দিকে, হ্যাঁ, নির্দিষ্ট কিন্তু ডিরেকশনে হতে হবে। আরেকটা বিষয়, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে তার সরণ। তাহলে এইখানে আমাদের নির্দিষ্ট পয়েন্ট কোনটা? এটা একটা নির্দিষ্ট পয়েন্ট এবং এটা একটা নির্দিষ্ট পয়েন্ট। বাসার, তোমার হোম, বাসা এই জায়গার একটা নির্দিষ্ট পয়েন্ট এবং স্কুল এইটা কিন্তু একটা তোমার নির্দিষ্ট পয়েন্ট। এই যে এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এটার মধ্যবর্তী যে সরলরৈখিক যে দূরত্বটা, তো এটা হচ্ছে কিন্তু আমাদের সরণ নির্দেশ করছে। যেহেতু এটা একটা পিথাগোরাসের উপপাদ্য আমাদের পড়বে, একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি 4 মিটার হয়, এটা যদি 3 মিটার হয়, তাহলে আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমাদের এই বাহুটার মান হবে 5 মিটার। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের দূরত্বটা কিন্তু কত, মানে সরণটা এখানে কত? এখানে কিন্তু আমাদের কত আসছে? 5 মিটার। তাহলে আমরা এখানে বলবো যে সরণ হবে 5 মিটার। এবং সরণ কিন্তু নির্দিষ্ট দিকে বোঝাচ্ছে, এটা যে কোনো দিকে কিন্তু নিলে হবে না, নির্দিষ্ট দিকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো, যে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এই তথ্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, যে দূরত্ব এবং সরণ নিচের কোনটি ভেক্টর রাশি এবং কোনটি স্কেলার রাশি। তাহলে যদি প্রশ্ন করা হয় যে নিচের দূরত্ব
কোন দূরত্ব আমাদের কি রাশি? দূরত্ব কিন্তু আমাদের স্কেলার রাশি, কারণ এখানে কোনো দিকের কথা বলা হয়নি, যে কোনো দিকে। আর সরণ হচ্ছে আমাদের এখানে ভেক্টর রাশি, কারণ এখানে নির্দিষ্ট দিক সম্পর্কে কিন্তু কথা বলা হয়েছে। সুতরাং আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যাব, সেটা হচ্ছে যে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞাগুলো প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরে প্রশ্নে কিন্তু দিয়ে দেয়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় ইতিপূর্বে এসেছে। তো এই সংজ্ঞাগুলো আমি প্রত্যেকটা সংজ্ঞা এখানে ধরে ধরে আমি বলে দিব, যেহেতু আমাদের জায়গা একটু ছোট পরিসরে, সীমিত পরিসরে, এই জন্য প্রত্যেকটা সংজ্ঞা আমি মুখে বলবো পরিষ্কার করে, তোমরা খাতায় অবশ্যই এই সংজ্ঞাগুলো লিখে নেবে। আমি খুব সহজ ভাষায়, আমার ভাষায় আমি সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করব, তোমাদের যেন বোধগম্য হয় সেই চেষ্টা থাকবে আমার। প্রথমত যে সংজ্ঞাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে দ্রুতি। ঠিক আছে, দ্রুতি জিনিসটা কি? তো দ্রুতির সংজ্ঞাটা আমরা কীভাবে দেব? দ্রুতি হচ্ছে যে স্পিড, দ্রুতি হচ্ছে স্পিড। এই দ্রুতির সংজ্ঞাটা হবে যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। দ্রুতিকে ইংরেজিতে স্পিড নামে বলা হয়। আর এরপর হবে যে দূরত্বের পরে আমরা কি, দ্রুতির পরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেগ। বেগটা হচ্ছে যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রুতি কিন্তু আমাদের স্কেলার রাশি, আর আমাদের বেগটা কিন্তু ভেক্টর রাশি, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা গেল দুটো সংজ্ঞা। দ্রুতি এবং সরণ দুটোর মাত্রাই কিন্তু আমাদের হচ্ছে LT ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আমাদের দ্রুতি এবং সরণের মাত্রা হবে যে LT ইনভার্স 1। ওকে, তো মাত্রা লিখতে গেলে আমাদের অবশ্যই কিন্তু থার্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু ডিনোট করে দিতে হবে। এটা একটা ফিজিক্সের সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এই ছিল দুটো সংজ্ঞা। এরপর আমরা যে সংজ্ঞা যাব সেটা হচ্ছে যে গড় দ্রুতি। গড় দ্রুতি কি? দ্রুতির সংজ্ঞায় বলেছিলাম যে সময়ের সাথে যে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হার। এখানে আমরা বলবো যে কোনো বস্তুর মোট অতিক্রান্ত সময়কে দূরত্ব দিয়ে ভাগ করলে, কোনো বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের গড় দ্রুতি। আমি আবারও বলছি, গড় দ্রুতির সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলা হয়। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গড় বেগ। গড় দ্রুতির পরের যে টার্মটা সেটা হচ্ছে গড় বেগ। একটার সাথে একটা কিন্তু রিলেটেড, আশা করি বুঝতে পারছো। গড় বেগটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে যদি আমাদের অতিক্রান্ত সরণকে যদি আমাদের সময় দিয়ে ভাগ করা হয় তাহলে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু গড় বেগ। অর্থাৎ কোনো বস্তুর অতিক্রান্ত সরণকে বা মোট সরণকে সময় দিয়ে ভাগ করলে যে রাশি পাই সেটা হচ্ছে আমাদের গড় বেগ। ওকে, তো এই ছিল গড় দ্রুতি এবং গড় বেগ। তো আমি কিন্তু একে একে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে দ্রুতি নিয়ে আলোচনা করলাম, দ্রুতির পরে আমরা বেগ নিয়ে আলোচনা করেছি, দেন গড় দ্রুতি, এবং এরপর হচ্ছে গড় বেগ। এখন যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বেগ, ভেলোসিটি। বেগ কি? বেগ আমরা জানি আসলে সংজ্ঞাটা অনেকভাবেই বলা যায় যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কিভাবে আসছে? তো বেগের আমরা বেগটাকে যদি চিন্তা করি, ভি সমান আমরা বলতে পারি যে এখানে হবে এস ডিভাইডেড বাই টি। এটা লাইক ধরো এটা একটা সরণ আর এটা হচ্ছে সময়, তাহলে সরণের হার বলতে সময় দ্বারা ভাগ করা বোঝায়। তাহলে আমাদের এককটা এখানে হবে, বেগের একক হবে, সরণের একক কিন্তু আমাদের কিন্তু মিটার, ওয়ান কাইন্ড অফ এটা ডিস্টেন্সই বোঝাচ্ছে, আর সময়ের একক কিন্তু সেকেন্ড। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি মিটার পার সেকেন্ড বা MS ইনভার্স 1। মাত্রাটা কিভাবে হবে? মাত্রাটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা এককটা জানি, অনেক সময় মাত্রাটা কিন্তু জানি না। এখানে সরণের মাত্রা আর নিচে হবে সময়ের মাত্রা। তাহলে আমাদের উপরে সরণের মাত্রাটা কি? সরণ ওয়ান কাইন্ড অফ কিন্তু একটা দূরত্বই বোঝাচ্ছে, যদিও আমাদের এখানে বিস্তর পার্থক্য থাকে, বাট আমি বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি যে এটা একটা লেন্থ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে L হবে, আর টিটা এখানে কি সময় বোঝাচ্ছে। তাহলে আমাদের একক মাত্রাটা হবে L, টিটা উপরে উঠে যাবে, এটা হয়ে যাবে LT ইনভার্স 1। মাত্রা লেখলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দ্বারা আমাদের এখানে ডিনোট করে দিতে হবে। তো এই ছিল বেগের একক এবং মাত্রা। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ত্বরণ। বেগের পরে আমরা যে বিষয়টা জানবো ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে যে বেগ বৃদ্ধির হারকে, খুব সোজা কথায় বলতে গেলে যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ত্বরণটাকে ইংরেজিতে অ্যাক্সিলারেশন বলা হয়, যার ধরুন এটাকে এ দ্বারা কিন্তু আমরা সূচিত করি। তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ঠিক আছে,
আমি এখানে একটু কথা বলছি যে ধরো কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার, আমাদের বেগ কয় প্রকার হতে পারে? বেগ কিন্তু দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে শেষ বেগ আর একটা হচ্ছে আদি বেগ। তাহলে আদি বেগ থেকে আমরা যদি শেষ বেগটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের বেগ বৃদ্ধিটা কিন্তু বের হয়ে যায়। তাহলে আমাদের বেগ বৃদ্ধি ধরো ভি মাইনাস ইউ, বেগ বৃদ্ধি ভি মাইনাস ইউ, অর্থাৎ দুটো বেগের পার্থক্য। এরপর আমরা বলবো বেগ বৃদ্ধির হার। হার বলতে আমরা কি বুঝি? সময় দ্বারা কিন্তু ডিভাইডেড করা বোঝায়। তাহলে আমরা এখানে বলবো অতএব বেগ বৃদ্ধির হার ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড ভাগ টি। ওকে, এটা কিন্তু ছিল বেগ বৃদ্ধির হার। এটাই কিন্তু আমাদের সংজ্ঞাগত আমরা কি বলেছিলাম যে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে এটাই কিন্তু আমাদের সেই এক্সিলারেশন বা ত্বরণ, যেটাকে আমরা এ দ্বারা সূচিত করলাম, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড ভাগ টি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। তো ত্বরণের এককটা কি হবে? ত্বরণের এককটা ইম্পর্টেন্ট। উপরে হবে বেগ, বেগের একক, যেহেতু দুটো বেগ তো দুটো বেগ মিলে আমরা একটা বেগ চিন্তা করলাম। বেগের একক হচ্ছে কি আমাদের এখানে, আমাদের এটা ভি, সাপোজ ভি, আর এখানে কি থাকবে টি। তাহলে ভি এর এককটা আমাদের কি থাকবে? ভি এর একক আমরা একটু আগে করেছি যে মিটার পার সেকেন্ড, আর এখানে সময়ের একক তো সেকেন্ড। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? মিটার, এই এসটা উপরে উঠে যাবে, অর্থাৎ এখানে -1 আর আরেকটা এখানে 1 থাকবে। তাহলে -1 এবং -1 ms ইনভার্স 2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর মাত্রা নিয়ে যদি কথা বলি যে ত্বরণের মাত্রাটা কি, তো ত্বরণের সংজ্ঞায় আমরা কি বলেছিলাম যে বেগ এবং সময়, অর্থাৎ বেগের পরিবর্তন, আর এখানে হবে সময় আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বেগের মাত্রাটা দিব। বেগের মাত্রাটা ছিল এল টি ইনভার্স 1। এটা কীভাবে আসছে? আমরা কিন্তু ইতোপূর্বে বের করে এসেছি। এখন এখানে কি থাকবে? সময় তো আমরা টি দ্বারা ডিনোট করব। তাহলে এল টি, এই টিটা উপরে উঠে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এল টি ইনভার্স 2। থার্ড ব্রেকেট দ্বারা আমি এখানে চিহ্নিত করলাম। এই ছিল ত্বরণের একক এবং মাত্রা। তো এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমরা বেগ নিয়ে আলোচনা করলাম, ত্বরণ নিয়ে আলোচনা করলাম। এখন বেগটা কেমন হতে পারে? বেগটা কি সুষম নাকি অসম? তো বেগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুষম বেগ আর একটা অসম বেগ। সুষম বেগ জিনিসটা কি? সুষম বেগ হচ্ছে যে ইকুয়াল ভেলোসিটি বলা হয়। সুষম বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার যদি সবসময় একই হয় সেটাই হচ্ছে সুষম বেগ, আর যদি একই না হয় তাহলে সেটাই হচ্ছে অসম বেগ। এরপর আমরা সুষম ত্বরণ নিয়ে যদি কথা বলি, যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যদি সবসময় একই হারে বাড়তে থাকে সেই ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ, আর যদি একই হারে বাড়তে না থাকে তাহলে সেটাকে আমরা বলছি অসম ত্বরণ। তাহলে সুষম ত্বরণ শিখলে কিন্তু আমরা অসম ত্বরণটাও কিন্তু এখানে কিন্তু আমরা ডেফিনিশনটা ভালো করেই আমরা দিতে পারবো চাইলে। ঠিক আছে, তো এই ছিল সংজ্ঞাগত এখানকার লেকচার আলোচনা। তো আজকে আমরা কি করেছি এখানে, আজকে আমরা দ্বিতীয় লেকচারে আমাদের মেনলি হচ্ছে আমাদের বোর্ডের কাজ কম ছিল, আমি মুখেই বলে দিয়েছি সব কিছু পড়াশোনা। তো আমরা গতির যে ক্লাসিফিকেশনের পরের যে টার্মটা সেটা হচ্ছে আমাদের রাশি সম্পর্কে আলোচনা করেছি। রাশির মধ্যে আমরা দিক বিবেচনায় স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে আলোচনা করেছি, অ্যান্ড দেন সেগুলোর এক্সাম্পল দেখেছি। এরপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজিক্সের যে বিষয়টা সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ, এই দুটো নিয়েও আলোচনা করেছি। এরপর আমরা কি করলাম? এরপর আমরা দূরত্ব এবং সরণের পর যে আমরা 6টা সংজ্ঞা, সেই 6টা আমরা সংজ্ঞা শিখলাম। এখানে 6টা থেকে 8টা সংজ্ঞা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাগুলো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং মুখে বলে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যখন ক্লাসটি দেখছো তোমরা অবশ্যই এটাকে খাতায় নোট করে রাখবে, যেন সংজ্ঞাটা তোমাদের মতো করে দিতে পারো। ঠিক আছে, বইয়ের ভাষায় একটু কঠিন বা দুর্বোধ্য মনে হতে পারে, যার দরুন আমি এখানে খুব সহজ ভাষায় বলে দেওয়ার চেষ্টা করেছি। তো তুমি যদি তোমার খাতায় এই সংজ্ঞাটাও দাও তাহলেও কিন্তু তোমার ফুল মার্কস তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো সার্বিকভাবে আজকের এই ছিল আলোচনা। তো এর পরবর্তী ক্লাসে আমাদের গতির পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, তো সেটা দেখার আমন্ত্রণ রইল। ফিজিক্স চর্চালয়ে যে সাথেই থাকবে সবাই, আমার জন্য সবাই দোয়া রাখবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।